গল্পটি সাবিত্রী দেবীর। বয়স ৭৫ বছর। মুখটা কুঁচকে যাওয়া রেখায় ভরা, কিন্তু চোখে ত্যাগের অসংখ্য কাহিনী এবং একটি সাধারণ সুতির শাড়িতে মোড়ানো শরীর। তিনি সত্যিই মমতার জীবন্ত প্রতিমা ছিলেন। তার ছোট্ট বাড়িটি সুরাজপুর গ্রামের মাটিতে বসতি স্থাপন করেছিল, সেই বাড়ি যেখানে তিনি স্বামীর সাথে জীবনের অসংখ্য সংগ্রাম মোকাবেলা করেছিলেন। কিন্তু বছরখানেক আগে স্বামী মারা গেলেন এবং তিনি একা হয়ে গেলেন। বাড়িতে এখন আর বাচ্চাদের কলরব ছিল না, না ছিল কারো হাসি ঠাট্টা। কেবল নীরবতা ছিল, যা দিন দিন আরও গভীর হচ্ছিল। কিন্তু সেই নীরবতার মাঝেও তার মন কেবল একটি নামই জপ করত, অর্জুন। অর্জুন তার একমাত্র ছেলে ছিল, সেই অর্জুন যাকে কোলে কাঁখে করে তিনি মায়ের সব দায়িত্ব পালন করেছিলেন, যার জন্য তিনি নিজের ইচ্ছা, নিজের স্বপ্ন সবকিছু বলিদান করেছিলেন। যখন অর্জুন ছোট ছিল, তখনই তার বাবার প্রয়াণ হলো। হঠাৎ করে ঘরের আশ্রয় কেড়ে নেওয়ায় সাবিত্রী দেবী ভেঙে তো পড়েছিলেন, কিন্তু ছেলের সামনে কখনো চোখের জল আসতে দেননি। তিনি ঠিক করে নিলেন যে পরিস্থিতি যাই হোক না কেন, অর্জুনকে কখনো অনুভব করতে দেব না যে তার মাথার ওপর থেকে বাবার ছায়া সরে গেছে। গ্রামের মহিলারা প্রায় বলতো, সাবিত্রী এখন একা মহিলা কি করতে পারবে, ক্ষেত খামার আর বাচ্চা দুটো একসাথে কিভাবে সামলাবে। কিন্তু সাবিত্রী প্রতিবার নিজের ভেতরে সাহস জাগাতেন এবং বলতেন, মায়ের মন যখন মজবুত হয় তখন সে কোনো ঝড়কে ভয় পায় না। তিনি জমিতে মজুরি করতেন, কখনো কাপড় সেলাই করতেন, তো কখনো বাড়ি বাড়ি গিয়ে রান্না করার কাজ করতেন। রোদ হোক বা বৃষ্টি, অসুস্থতা হোক বা কষ্ট, তিনি কখনো হার মানেননি। তার সবচেয়ে বড় স্বপ্ন ছিল অর্জুনের পড়াশোনা। তিনি চাইতেন যে তার ছেলে গ্রামের চৌকাঠ পার করে শহরের উচ্চতা ছুঁয়ে দেখুক। একটি পয়সা জমিয়ে তিনি তাকে স্কুলে পাঠালেন। যখন গ্রামের মহিলারা বলতো, ছেলেকে এত পড়ানোর কি দরকার, ক্ষেত দেখবে তো রুটি খেতে পারবে, তখন সাবিত্রী হেসে উত্তর দিতেন, আমার অর্জুন অফিসার হবে, দুনিয়া তাকে সালাম করবে। সময় কাটতে লাগলো, অর্জুন বড় হলো, পড়াশোনায় সে খুব ভালো ছিল। শিক্ষকরাও বলতেন, সাবিত্রী তোমার ছেলে খুব তেজি, সঠিক পথ নির্দেশ পেলে অনেক উচ্চতা ছুঁতে পারে। সাবিত্রীর বুক গর্বে ভরে উঠত, কিন্তু সেই সাথে তার পরিশ্রমও আরও বেড়ে যেত। তিনি পেট কেটে পয়সা বাঁচাতেন যাতে অর্জুনের ফিস সময় মতো জমা দিতে পারেন। কখনো খালি পেটে ঘুমাতেন, কিন্তু ছেলের জন্য বই অবশ্যই কিনতেন। বর্ষার দিনে যখন ঘরে চাল দিয়ে জল পড়ত, তিনি নিজে ভিজে অংশে ঘুমাতেন এবং অর্জুনকে শুকনো জায়গায় শুইয়ে দিতেন। শীতের রাতে যখন ঠান্ডা হাওয়া চলত, তখন নিজের শাল ছেলের ওপর ফেলে দিতেন। তার জন্য সবচেয়ে বড় সুখ এটাই ছিল যে ছেলে আরামে পড়াশোনা করবে এবং বড় হবে। শেষমেশ তার পরিশ্রম ফল দিল। অর্জুন পড়াশোনায় কামাল করল এবং মুম্বাইয়ের একটি বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পেয়ে গেল। গ্রামের লোকেরা বলতো, দেখো সাবিত্রীর ছেলে অফিসার হয়ে গেল, এবার তো তার মায়ের ভাগ্য বদলে যাবে। সাবিত্রীর চোখে আনন্দের অশ্রু ছুলকে আসত। তিনি ভাবতেন, এখন ছেলের ভবিষ্যৎ নিরাপদ, এখন তাকে সেই সংগ্রাম দেখতে হবে না যা আমি দেখেছি। অর্জুন মুম্বাই চলে গেল। দেখতে দেখতে তার খ্যাতি বাড়তে লাগল। কোটি টাকার মাইনে, আলিশান বাংলো, চকচকে গাড়ি, চাকর নকর সবকিছুই সে পেয়ে গেল। মুম্বাইয়ের চাকচিক্যে অর্জুনের দুনিয়া বদলে গেল। সে নতুন বন্ধু পেল, নতুন আসর পেল। কিন্তু সেই আলোতেই কোথাও যেন মায়ের মুখটা ঝামসা হতে শুরু করল। সাবিত্রী দেবী ছেলের খবরের জন্য অপেক্ষা করতেন। কখনো ফোনের ঘণ্টা বাজলে তার চোখ উজ্জ্বল হয়ে উঠত, কিন্তু প্রায়শই কলটা ব্যাংক থেকে অফারের হতো। সপ্তাহ পর্যন্ত অর্জুনের ফোন আসত না। যখন কখনো আসত, তখন 2 মিনিটের আনুষ্ঠানিক কথা। হ্যাঁ মা ভালো আছি, হ্যাঁ মা কাজ খুব বেশি, হ্যাঁ মা পরে কথা বলছি। সাবিত্রী প্রতিবার হেসে দিতেন এবং ফোন রেখে দিতেন, কিন্তু কলটি কাটতেই তার চোখ ভরে যেত। গ্রামের মহিলারা বলতো, এখন তো তোমার ছেলে বড় অফিসার, তোমাকে নিজের কাছে ডেকে নিলে ভালো হতো। সাবিত্রী ধীরে স্বরে জবাব দিতেন, বাচ্চাদের নিজের দুনিয়া থাকে বোন, মা বাবার কাজ তো শুধু অপেক্ষা করা। একদিন অর্জুনের জন্মদিন এলো। সাবিত্রী সকালে মন্দিরে গেলেন, ছেলের দীর্ঘ জীবন এবং সুখ সমৃদ্ধির জন্য প্রার্থনা করলেন। বাড়ি ফিরে নিজের হাতে ক্ষীর বানালেন। মনে একটাই আশা ছিল, হয়তো আজ ছেলে নিজে ফোন করবে, হয়তো আজ তার স্মৃতিতে একটি মুহূর্ত বের করবে। তিনি বারবার দরজার দিকে দেখতেন, কখনো জানলা দিয়ে উঁকি দিতেন, কখনো ফোন তুলে রেখে দিতেন। পুরো দিন কেটে গেল, কিন্তু ফোন এলো না। শেষমেশ কাঁপতে থাকা হাতে তিনি নিজেই ছেলেকে কল করলেন। ওদিকে অর্জুন বন্ধুদের সাথে ক্লাবে পার্টি করছিল। মদ,
সঙ্গীত এবং হাসি ঠাট্টার মাঝে সে মায়ের ফোন দেখল। এক মুহূর্তের জন্য ভাবল, কিন্তু পরের মুহূর্তেই ফোন কেটে দিল। সাবিত্রী আবার চেষ্টা করলেন, বারবার, কিন্তু প্রতিবার সেই নীরবতা। রাতে যখন অর্জুন ফিরল, সে রাগে ফোন তুলল এবং বলল, মা, বারবার কেন ফোন করছো? রাত হয়ে গেছে, ক্লান্ত, ঘুমোতে দাও। সকালে কি কল করতে পারতে না? অপর দিক থেকে মায়ের কাঁপতে থাকা কণ্ঠস্বর এলো, বেটা, আজ তোর জন্মদিন, শুধু দোয়া দিতে মন চাইল। অনেক দিন হয়ে গেল তোকে দেখিনি, একবার আয়, তোকে দেখতে চাই। অর্জুন বাধ্য হয়ে বলল, ঠিক আছে মা, কাল আসছি। সাবিত্রীর মুখে আলো ফিরে এলো। তিনি পুরো রাত জানলার কাছে বসে কাটালেন, শুধু এই অপেক্ষায় যে সকালে ছেলে আসবে। সকালের প্রথম আলো জানলা দিয়ে ভেতরে নামছিল। সুরাজপুর গ্রাম এবার ধীরে ধীরে জেগে উঠছিল। মোরগের ডাক, গাছে পাখিদের কিচিরমিচির আর উঠোনে শিশিরের ফোঁটা, সব কিছু যেন সাবিত্রী দেবীর হৃৎস্পন্দনের সাথে মিশে এক সুর গাইছিল। পুরো রাত তিনি জেগে রইলেন, চোখ বারবার দরজায় আটকে যাচ্ছিল। তার মনে আশা ছিল আজ তার ছেলে আসবে, উঠোনে পা রাখবে এবং তিনি তাকে নিজের গলায় জড়িয়ে নেবেন। হঠাৎ রাস্তায় আসা একটি চকচকে গাড়ির আওয়াজ শোনা গেল। সাবিত্রীর বুক ধুক ধুক করে উঠল। গাড়িটি তার ছোট বাড়ির সামনে এসে থামল। দরজা খুলল এবং বাইরে নামল অর্জুন, দামি পোশাকে, চকচকে জুতোয়, হাতে স্মার্টফোন নিয়ে, মুখে শহরের দম্ভ আর ক্লান্তি। সাবিত্রীর চোখ ভরে এলো। বছরের পর বছরের তৃষ্ণা যেন এক মুহূর্তে মিটে গেল। তিনি দৌড়ে বাইরে গেলেন এবং ছেলের সাথে জড়িয়ে ধরলেন। আরে বেটা, তুই এলি, কত দিন পর তোকে দেখছি। কিন্তু অর্জুনের মুখটা ঠান্ডা ছিল, তাতে না ছিল মমতার উষ্ণতা, না ছিল আপনত্ব। সে মাকে আলতো করে আলাদা করে বলল, মা, এইসব আবেগপ্রবণ কথা ছাড়ো। তুমি সবসময় বলতে না যে মায়ের ঋণ কেউ শোধ করতে পারে না, তো আজ আমি সেই ঋণ শোধ করতে এসেছি। বলো, তোমার কি চাই? বাংলো, গাড়ি, টাকা, সব দিয়ে দেব। সাবিত্রীর হৃদয় বিদীর্ণ হল। তিনি ছেলের চোখের দিকে গভীরভাবে তাকিয়ে বললেন, বেটা, আমার তোর টাকা চাই না, আমার তোর ভালোবাসা চাই, সেই অনুভূতি চাই যা তুই ভুলে গেছিস। কিন্তু যদি তুই সত্যিই আমার ঋণ শোধ করতে চাস, তবে 3টে কাজ করতে হবে, তবেই মানব যে তুই মায়ের ঋণ শোধ করার চেষ্টা করেছিস। অর্জুন হালকা হেসে বলল, ব্যাস, এতটুকুই? 3টি কাজ? ঠিক আছে মা, বলো কি করতে হবে। সাবিত্রী ভেতরে গেলেন এবং রান্নাঘর থেকে একটি কাপড় আনলেন। উঠোন থেকে 5 কিলোর একটি বড় পাথর তুলে নিলেন এবং সেটাকে কাপড়ে মুড়ে বললেন, বেটা, প্রথম কাজ হলো এই পাথরটিকে কাপড়ে মুড়ে নিজের পেট দিয়ে শক্ত করে বেঁধে নে, ঠিক তেমনই যেমন মা তার গর্ভে সন্তানকে রাখে। এটাকে পুরো 24 ঘন্টা খোলা ছাড়া রাখতে হবে। সে তুই খাদা, সে তুই ঘুমো, সে তুই কাজ কর, সে তুই চলাফেরা কর, সব সময় এই বোঝা নিজের সাথে নিয়ে বাঁচতে হবে। তবেই তোর এহসাস হবে যে মায়ের গর্ভের বোঝা কি হয়। অর্জুন হেসে দিল, মা, এ তো খুব সহজ, এতটুকু তো আমি আরামে করতে পারবো। সে পাথরটিকে পেট দিয়ে শক্ত করে বেঁধে নিল। প্রথমে কোনো অসুবিধে মনে হলো না। সে উঠোনে হাঁটতে থাকল, মোবাইলে স্ক্রল করতে থাকল এবং ভাবতে থাকল, এই কেমন পরীক্ষা, মাও না কেমন অদ্ভুত কথা বলে। কয়েক ঘন্টা কেটে গেল। অর্জুন এখন চেয়ারে বসল, কিন্তু বসতেই বোঝাটা পেটে আঘাত করল। সে বারবার পাশ বদলাতে লাগল। সাবিত্রী রান্নাঘরে সবজি কাটছিলেন, কিন্তু তার চোখ বারবার ছেলের দিকে আটকে যাচ্ছিল। অর্জুন বলল, মা, এই পাথরটা বড় অদ্ভুত লাগছে, ঝুঁকলে ব্যথা, বসলে কষ্ট। কি সত্যি তুই এভাবেই 9 মাস কাটিয়েছিলি? সাবিত্রী ধীরে স্বরে জবাব দিলেন, হ্যাঁ বেটা, এটাই নয়। জমিতে কাজ করেছি, উনুনে রান্না করেছি, রোদে জল বয়েছি। পেটে তোর সাথে এই বোঝা ছিল, কিন্তু মুখে হাসি ছিল, কখনো অভিযোগ করিনি। অর্জুন কিছুক্ষণ চুপ হয়ে গেল। সময় যত কাটতে লাগল, অর্জুনের অবস্থা খারাপ হতে লাগল। সন্ধ্যা পর্যন্ত তার কোমর জমে গেল, পেটে তীব্র ব্যথা হতে লাগল, উঠতে বসতে সে কাতরিয়ে উঠত। সে মাকে বলল, মা, এখন তো সহ্যের বাইরে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমি এটাকে খুলে ফেলি? সাবিত্রী ছেলের চোখে গভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন, বেটা, তুই তো কেবল 9 ঘন্টা সইতে পারলি, এবং সেটাও নকর বোঝা।
ভাব, আমি তোকে পুরো ৯ মাস পেটে নিয়ে জমিতে লাঙল চালিয়েছি, কাঠ বয়েছি, লোকের কটূক্তি শুনেছি, আর তুই বলিস যে মায়ের ঋণ শোধ করে দিবি। অর্জুন স্তম্ভিত হয়ে গেল, কপাল থেকে ঘাম ঝরতে লাগল, চোখে হালকা জল এলো, কিন্তু তার অহংকার তখনও ভাঙেনি। সে হাঁপাতে হাঁপাতে বলল, ঠিক আছে মা, এই পরীক্ষা আমি হারলাম, কিন্তু পরের বার হারব না, তুই দ্বিতীয় কাজটা বল। সাবিত্রীর চোখে গভীর গাম্ভীর্য ছিল, ঠোঁটে হালকা হাসি এলো। ঠিক আছে বেটা, পরের পরীক্ষা আজ রাতেই, তৈরি থাক। রাতের নীরবতা গভীর হচ্ছিল। সুরাজপুর গ্রামের গলিগুলো শান্ত ছিল। কোথাও কোথাও কুকুরের ডাক আসত, তো কখনো কোনো ঝিঝি পোকার ঝংকার। উঠোনে পুরনো খাটের উপর পরিষ্কার চাদর পাতা ছিল। সাবিত্রী দেবী ছেলেকে বললেন, বেটা, আজকের রাত তুই আমার ঘরেই ঘুমো, এটাই তোর দ্বিতীয় পরীক্ষা। অর্জুন অবাক হয়ে জিজ্ঞেস করল, মা, এতেও কোনো পরীক্ষা আছে? সাবিত্রী হাসলেন, হ্যাঁ বেটা, যতক্ষণ না ছেলে মায়ের কষ্ট নিজে থেকে অনুভব করে ততক্ষণ তার আসল উপলব্ধি হয় না। অর্জুন চুপচাপ খাটে শুয়ে পড়ল। সারাদিন পেটে পাথর বেঁধে রাখার ক্লান্তি তার শরীরকে দুর্বল করে দিয়েছিল। যেই না ঘুম আসতে লাগল, সাবিত্রীর কাঁপতে থাকা কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল, বেটা, একটু জল এনে দে, গলা শুকিয়ে যাচ্ছে। অর্জুন চোখ রোগড়াতে রোগড়াতে জল এনে দিল। সাবিত্রী 2 ঢোক খেলেন এবং হাত কাঁপতেই গ্লাসটি খাটের উপর ফেলে দিলেন। অর্জুন চমকে উঠল, মা, এ কি করলে? যেখানে আমি ঘুমোচ্ছি সেখানেই জল ফেলে দিলে। সাবিত্রী ধীরে বললেন, বেটা, বুড়ো বয়সে হাত কাঁপে, চোখ পরিষ্কার দেখতে পায় না। অর্জুন বিরক্ত হয়ে অন্যদিকে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর আবার সাবিত্রী বললেন, বেটা, একটু আরও জল এনে দে, তেষ্টা পেয়েছে। অর্জুন মনে মনে রাগ চেপে গেল, কিন্তু উঠল এবং গ্লাস ভরে আনল। এবারও সাবিত্রী 2 ঢোক খেলেন এবং আবারও জল খাটের ওপর পড়ে গেল। এখন অর্জুনের ধৈর্য ভাঙতে লাগল। মা, এ কী রকম পদ্ধতি? বারবার জল চাইছ আর আবার সেটাই ফেলে দিচ্ছ, আমি কোথায় ঘুমোব? সাবিত্রী অশ্রুসিক্ত চোখে ছেলের দিকে তাকালেন। বেটা, চোখ দুর্বল হয়ে গেছে, হাত কাঁপে, বুঝতে পারছি না যে কি করছি। অর্জুন দাঁত কিরমির করে রইল। ঘুম উড়ে গিয়েছিল। রাত আরও গভীর হল। অর্জুন যেই না পাশ ফিরে শুতে গেল, সাবিত্রীর আওয়াজ আবার এলো, বেটা, একটু আরেক গ্লাস জল এনে দে, খুব তেষ্টা পেয়েছে। এবার অর্জুন রাগে ফেটে পড়ল। মা, এবার থামো, আমি আমার ঘরে যাচ্ছি, চুলোয় যাকেই পরীক্ষা। কিন্তু তখনই সাবিত্রী কাঁপতে থাকা হাতে তার হাত ধরলেন। তার চোখ থেকে জল ঝরছিল, কণ্ঠস্বর ভারী ছিল। থেমে যা অর্জুন। তিনি ধীরে ধীরে ছেলের গালে হালকা চড় মারলেন এবং বললেন, যখন তুই ছোট ছিলি না বেটা, তখন তুই প্রতি রাতে বিছানা ভিজিয়ে দিতিস বারবার, আর আমি কিছু না বলে তোকে শুকনো জায়গায় শুইয়ে দিতাম। নিজে ভিজে বিছানায় ঘুমাতাম, দুর্গন্ধ আর নোংরামি সহ্য করেও তোর ঘুম পূরণ করতাম। তুই কাঁদলে আমি বিরক্ত না হয়ে উঠে তোকে কোলে নিতাম, কখনো তোর ওপর রাগ করিনি। আর আজ আমি তোকে মাত্র 2 বার জল চাইলাম আর তুই আমার ওপর চেঁচিয়ে উঠলি। অর্জুনের চোখ ঝুঁকে গেল। তার রাগ মুহূর্তের মধ্যে লজ্জায় পরিণত হল। মুখ ঘামে ভিজে গেল। মা, আমি খুব ভুল ছিলাম, মাফ করে দাও। সাবিত্রী ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, মনে রাখিস বেটা, মায়ের ঋণ কখনো শোধ করা যায় না, শুধু চেষ্টা করা যায় যে মাকে কখনো দুঃখ না পৌঁছায়। তার চোখ থেকে জল ঝরতে লাগল। সে মায়ের হাত ধরল। মা, আমাকে আরেকটা সুযোগ দাও, আমাকে তৃতীয় কাজটা বলো। সকালের প্রথম আলো জানলা দিয়ে ভেতরে আসছিল। সাবিত্রী আগেই জেগে উঠেছিলেন। জানলা একটি কবুতর এসে বসল। তিনি ছেলেকে জাগালেন এবং বললেন, বেটা, এখন তৃতীয় এবং শেষ পরীক্ষার সময় এসেছে, বল এটা কি? অর্জুন সঙ্গে সঙ্গে বলল, মা, এটা কবুতর। সাবিত্রী আবার জিজ্ঞেস করলেন, এটা কি? অর্জুন একটু অবাক হয়ে জবাব দিল, কবুতর মা। সাবিত্রী তৃতীয়বার একই প্রশ্ন দোহরালেন, এটা কি বেটা? এবার অর্জুন বিরক্ত হয়ে গেল। মা, বারবার কেন জিজ্ঞেস করছো? কবুতর, কতবার বলবো? সাবিত্রীর চোখ থেকে জল গড়িয়ে পড়ল। তিনি ধীরে স্বরে বললেন, যখন তোর 3 বছর বয়স ছিল না বেটা, এই জানলাতেই একটি কবুতর বসেছিল। তুই এই একই প্রশ্ন আমাকে 24 বার জিজ্ঞেস করেছিলি, আর আমি প্রতিবার হেসে তোকে জবাব দিয়েছিলাম,
কবুতর বেটা, কখনো রাগ করিনি, কারণ তুই নিষ্পাপ ছিলি। কিন্তু আজ আমি তোর কাছে মাত্র 3 বার একই প্রশ্ন জিজ্ঞেস করলাম, আর তুই আমার উপর চেঁচিয়ে উঠলি। প্রশ্ন একই বেটা, কিন্তু পার্থক্য এই যে তুই বদলে গেছিস। অর্জুন স্তব্ধ হয়ে গেল, তার চোখ ভরে এলো। তার মনে হলো যেন কেউ তার আত্মাকে ঝাঁকুনি দিয়েছে। সে মায়ের পায়ে লুটিয়ে পড়ল এবং হাউমাউ করে কাঁদতে লাগল। মা, মা, আমি খুব ভুল ছিলাম। আমি কখনো বুঝিনি যে তোর মমতা কি। ভেবেছিলাম টাকা দিয়ে দেব তো ঋণ শোধ হয়ে যাবে, কিন্তু এখন বুঝলাম মায়ের ঋণ কখনো শোধ করা যায় না, শুধু পালন করা যায়। সাবিত্রী কাঁপতে থাকা হাতে ছেলের মাথা তুললেন এবং বললেন, বেটা, যখন তুই প্রথমবার আমাকে মা বলেছিলি, সেদিন থেকে তোর প্রতিটি পদক্ষেপ আমার ঋণ হয়ে গেল। পৃথিবীতে কোনো ছেলে মায়ের ঋণ শোধ করতে পারে না, শুধু এতটুকু করতে পারে যে মাকে কখনো দুঃখ না দেয়। অর্জুনের চোখ থেকে অশ্রু অনবরত ঝরতে থাকল। তার অহংকার পুরোপুরি ভেঙে গিয়েছিল। সকালে রোদ এখন উঠোনে পুরোপুরি ছড়িয়ে গিয়েছিল। পুরনো দেওয়ালগুলোতে সোনালি রশ্মি নামছিল, যেন সময় নিজে থেমে সেই মুহূর্তটিকে দেখতে চেয়েছিল। অর্জুন তখনও মা সাবিত্রী দেবীর পায়ের কাছে বসেছিল। তার অশ্রুজমি ভিজাচ্ছিল এবং শ্বাসপ্রশ্বাস ভারী ছিল। সাবিত্রী ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, ওঠ বেটা, চোখের জল ফেললে অতীতের ভুলগুলো বদলায় না। আসল পরিবর্তন তো তখনই হয় যখন মানুষ প্রতিদিন নিজেকে বদলানোর চেষ্টা করে। অর্জুন কাঁপতে থাকা গলায় বলল, মা, এখন আমি ওয়াদা করছি যে তোকে কখনো একা ছাড়ব না। তোর ত্যাগের বদলা তো কখনো শোধ করতে পারবো না, কিন্তু এখন তোকে কখনো কাঁদাবো না। সাবিত্রীর চোখে স্নেহ এবং অভিজ্ঞতার ঝলক ছিল। বেটা, মায়ের অধিকার টাকা নয়, মায়ের আসল অধিকার হলো সময়, আপনত্ব এবং সম্মান। যদি তুই এইগুলো দিস, তবে বুঝে নিস যে তুই আমার সমস্ত পরীক্ষা পাশ করেছিস। সেই দিন থেকে ব্রাম এক নতুন অর্জুন দেখল। যে ছেলেকে লোক বছরের পর বছর ধরে শহরে চাকচিক্যে হারিয়ে যাওয়া মনে করত, সেই অর্জুন সকাল সকাল উঠোনে ঝাড়ু দিতে দেখা গেল। কুয়ো থেকে জল টেনে আনত, মায়ের জন্য চা বানাত এবং জমিতে গিয়ে তাকে সাহায্য করত। গ্রামের মহিলারা নিজেদের মধ্যে ফিসফিস করে বলতো, আরে এই সেই অর্জুন, সাবিত্রীর ছেলে, এখন তো সত্যি সত্যিই বদলে গেছে মনে হচ্ছে। পুরনো বন্ধুরা যারা কখনো কটূক্তি করত, এখন তার দিকে সম্মানের চোখে দেখত। সাবিত্রী দেবীর হৃদয়ে গর্বে ভরে উঠল, কিন্তু তিনি কিছু বললেন না, শুধু হেসে ছেলেকে কাজ করতে দেখতে থাকলেন। সন্ধ্যায় উঠোনে হাওয়া ঠান্ডা হয়ে চলছিল, নিম গাছ থেকে পাতা ঝরছিল। অর্জুন মায়ের পাশে বসে বলল, মা, আমি জীবনে অনেক কিছু পেয়েছি, বাংলো, গাড়ি, খ্যাতি, কিন্তু আজ বুঝলাম যে আসল সম্পদ এইসব নয়। আসল সম্পদ হলো তোর সাথে কাটানো একটি মুহূর্ত। তোর ঝুঁকে যাওয়া কোমরকে সাহারা দেওয়া, তোর ক্লান্ত চোখে শান্তি আনা, এটাই আমাকে মানুষ করে তোলে। সাবিত্রী ছেলের দিকে দেখলেন এবং হাসলেন। বেটা, মানুষের পরিচয় তার টাকা বা চাকরি দিয়ে হয় না, তার পরিচয় তার ব্যবহার দিয়ে হয়। তুই যদি এখন এটা বুঝে গেছিস, তবে আমার আর কিছু চাই না। কয়েকদিন পর গ্রামের মন্দিরে ভান্ডারার আয়োজন হলো। লোক দূর দূর থেকে এলো। অর্জুন মায়ের হাত ধরে সবার সামনে বলল, আজ আমি স্বীকার করছি যে আমি আমার মাকে বুঝতে দেরি করে ফেলেছি। আমি তাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু এখন আমি প্রতিজ্ঞা করছি যে আমার প্রতিটি নিঃশ্বাস তার সেবায় কাটবে। মায়ের ঋণ কখনো শোধ করা যায় না, কিন্তু এটিকে পালন অবশ্যই করা যায়। গ্রামের বয়স্করা অর্জুনের পিঠ চাপড়ে দিল। মহিলাদের চোখ ভিজে গেল। সবাই বলল, সাবিত্রী ধন্য, এমন ছেলে পেয়েছেন। সাবিত্রীর চোখ থেকেও জল ঝরল, কিন্তু এইবার সেই অশ্রু কষ্টের নয়, গর্ব আর আনন্দের ছিল। ওই রাতে উঠোনে জ্যোৎস্না পড়ছিল। অর্জুন মায়ের পাশে চারপাইয়ে বসল এবং বলল, মা, এখন বুঝলাম যে তোকে ছাড়া আমি অসম্পূর্ণ। তুই আছিস তো আমার প্রতিটি জয় গুরুত্ব রাখে। তুই না থাকলে সব সম্পদ বেকার। সাবিত্রী মায়ের মাথায় হাত বুলিয়ে বললেন, মনে রাখিস অর্জুন, ছেলে কখনো মায়ের ঋণ শোধ করতে পারে না, কিন্তু যদি মাকে সম্মান আর সময় দিস, তবে সেটাই তার সবচেয়ে বড় জয়। অর্জুন মায়ের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। বছরের পর বছর পর সেই শান্তি পেল যা শৈশবে মায়ের থাপ্পড় থেকে পেত। অন্তিম বার্তা। তো বন্ধুরা, আপনারা কি কখনো ভেবেছেন যে
যে মা আমাদের হাঁটতে শিখিয়েছেন, পড়লে তুলেছেন, নিজে না খেয়ে আমাদের খাইয়েছেন, তার মূল্য আমরা কি দিয়ে শোধ করতে পারি? টাকা, বাংলো, গাড়ি কি মায়ের ত্যাগের বদলা হতে পারে, নাকি আসল ঋণ কেবল ভালোবাসা, সময় এবং সম্মান দিয়েই পালন করা যায়? কমেন্টে বলুন, আপনি কি মানেন যে মায়ের ঋণ কখনো শোধ করা যেতে পারে, নাকি শুধু তার মমতা অনুভব করে তাকে সম্মান দেওয়াই আমাদের আসল দায়িত্ব? আর যেতে যেতে মায়ের জন্য শুধু এতটুকু, মা থাকলে সব কিছু আছে, মা না থাকলে কিছুই নেই।